আওয়ামী লীগ আজকের দিনে ভোটে লড়ছে না বলে আপনি ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন, সেই আপনি আবার কোটা সংস্কার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। মানে এটা কিভাবে হলো, কেন হলো? নমস্কার, আমরা জানি যে আজকে বাংলাদেশের আরও একবার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আজকে আমাদের পড়শি দেশে। বহুদিন পর বাংলাদেশে একটা গণতান্ত্রিক আবহ, এবং সেখানে লড়ছেন বিএনপির প্রার্থীরা, লড়ছেন জামাতের প্রার্থীরা, লড়ছেন কমিউনিস্ট পার্টি সহ প্রচুর দলের নেতারা। কিন্তু উল্টো দিক থেকে এটাও সত্যি কথা যে এই ভোটে লড়ছে না অন্যতম বড় দল শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ। তারা ক্ষমতাসীন দলও ছিল। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার সাথে রয়েছে সুকুমার রায়। সুকুমার কলকাতা শহরে থাকে, পড়াশুনো করে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ময়মনসিংহের মানুষ। কিন্তু সে এই নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সে ভোট দিতে পর্যন্ত যাননি। কেন যাননি? বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ কেমন আছে, সেই নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, আপনি কলকাতার কোথায় থাকেন? আমি কলকাতায় থাকছি, কি করেন? দমদমে পড়াশোনা করছি এখানে, আচ্ছা। ইঞ্জিনিয়ারিং। আর বাংলাদেশের কোথায় থাকেন? বাংলাদেশের ময়মনসিংহে আমার বাড়ি। আচ্ছা, কবে থেকে আছেন এখানে? আমি এখানে 2025 সাল থেকে আছি। আচ্ছা, আজ তো বাংলাদেশের ইলেকশন, এত বড় একটা ব্যাপার, গোটা পৃথিবী তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আপনি ভোট বয়কটের সিদ্ধান্ত কেন নিলেন? ভোট বয়কট বলতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সেখানে প্রশ্ন আছে। যেহেতু বাংলাদেশ অলরেডি এখানে ভোটের আনন্দে মেতেছে, সবাই অংশ নিচ্ছে, সবাই না, কিছু একটা বড় সমর্থক নির্বাচন অংশগ্রহণ করছে না, কারণ তাদের পছন্দের দল ক্ষমতাসীন আওয়ামী লীগ যে আগে ছিল বড় দল, এখন নেই, ফল করেছে। সে আওয়ামী লীগ না থাকায় অনেকে ভোট কেন্দ্রে যাবে না, বা এর যে একটা বিপুল পরিমাণ সমর্থক আছে তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে না, তাদের রেখে নির্বাচন করাটা তো অংশগ্রহণে গ্রহণযোগ্যতার প্রশ্ন তুলছেই সেদিক থেকে। আচ্ছা, জুলাই অভ্যুত্থানকে কিভাবে নেন আপনি? জুলাই অভ্যুত্থান তো এখন যারা আছে তারা তো সেটা মেনে বলেছে তাদের, যে এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। তো অবশ্যই আওয়ামী লীগের পতনের জন্য করা হয়েছে। যেগুলো ছিল কোটা আন্দোলন, ওগুলো আসলে হয়তো মানে একটা মাধ্যম ধরা হয়েছে, আওয়ামী লীগকে নামানোর জন্য এরকম হয়েছে। আর আওয়ামী লীগও যেগুলো করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে যেসব, সেগুলোর তো একটা ফলাফল হিসেবে এরকম গণঅভ্যুত্থানটা হয়েছে। তারপরে বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আপনি আপনার কি এটা প্রথম ভোট ছিল? যদি ভোট হতো, হ্যাঁ, ভোট দিতেন? এটা হ্যাঁ, প্রথম ভোট ছিল। আমার তার মানে প্রথম ভোটটা মিস করলেন বা দিতে চাইলেন না, যাই হোক। তো আপনি কি মনে করেন যে এই ভোটে আওয়ামী লীগ থাকাটা খুব জরুরি ছিল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে? দেখুন, আওয়ামী লীগের সবাই তো আর মানে অরাজকতা করে বেড়ায়নি। যারা কারা করেছে, যারা উচ্চ পর্যায়ে ছিল, যাদের যেমন দল কন্ট্রোল করতে পারেনি। ওয়াইদুল কাদেরের কথা খুব ওঠে, উনি খুব নাকি এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, উনি কি করেছেন না করেছেন তা তো আমি ব্যক্তিগতভাবে এত জানি না, কিন্তু যেহেতু দলের এই ভঙ্গুর অবস্থা, অবশ্যই তাদের জন্য তারা দায়ী। তারা উল্টোপাল্টা কিছু করেছে, সেগুলোর জন্য তাদের শাস্তি তো অবশ্যই হওয়া উচিত। যে অপরাধ করবে তার শাস্তি হবে, সেটা করে একটা। তাছাড়াও কিছু তো লোক আছে যারা কোনো এখনই, কিন্তু এখন দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে। আওয়ামী লীগের যে কর্মী বা নেতা কোনোদিন কিছু করেওনি, তাকেও তার খেসারত দিতে হচ্ছে। সেই দিক থেকে তো মানা যায় না আর কি। আর ওই যে যারা মানে দোষী সাব্যস্ত, সেখানে তাদেরকে ছাড়িয়ে তো আওয়ামী লীগ একটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম দলগুলোর একটা, হ্যাঁ, এই দলটাকে একদম বাদ রেখে নির্বাচন, সেটা একটু ভাবার বিষয়, সেটা হতে পারে না। আচ্ছা, আপনি তো ভারতবর্ষে থাকছেন, পড়াশুনো করছেন। আমরা দেখেছি যে গত 1-2 বছর ধরে বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে। হ্যাঁ, সেটা এবং বোঝা যাচ্ছে সেটা রাজনৈতিকভাবে, কৌশলগতভাবে এটা তৈরি করা হয়েছে। মানে এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন, মানে কেন এই পরিস্থিতি তৈরি হলো, এতে কার দোষ কার লাভ? সেটা স্পষ্ট করে কি বলবো, বলতে এখানে ভারতীয় আধিপত্যের কথা অনেকে বলে। হ্যাঁ, ভারত, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সেখানে ভারত কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারে না। ভারত আলাদা দেশ, তারা 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 তাদেরটা দেখবে। বাংলাদেশের মতো করে স্বাধীনভাবে বিশ্বে মাথা উঁচু করে থাকবে। সেখানে আধিপত্যবাদ থাকা উচিত না, এবং সেটা শেখ হাসিনার আমলে কি আধিপত্যবাদ ছিল বলে মনে হয়? না, সেটা আধিপত্যবাদ বলতে শেখ হাসিনার আমলে যেরকমটা ছিল, ভারতের সাথে সুসম্পর্ক ছিল বাংলাদেশের,
এখনও যে সরকার আসবে তাকেও সুসম্পর্ক করেই চলতে হবে। সেখানে এখন নিজের ক্ষতি করে আরেকজনকে উপকার করে তো লাভ নেই, এরকম কিছু করা উচিত না। আশা করি সেটা সামনে যে সরকার আসবে করবেও না। আচ্ছা, এই যে মূল দুটো দল বাংলাদেশের সবচেয়ে আলোচনার জায়গায় আজকে, বিএনপি এবং জামাত, এই দুটো দলের কম্প্যারিজনে কারা এগিয়ে বা কারা ভালো, কারা এই এই যে আপনার মতো যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে তাদের জন্য ভালো করতে পারে বলে মনে হয়? ভালো এখন অবধি নির্বাচনের মাঠে বা যেরকমটা দেখা যাচ্ছে বিএনপি অনেকাংশে এগিয়ে আছে, অনেকাংশে বলা ভুল হবে, একটা মানে কাছাকাছি ভাবে আছে, সমান জনপ্রিয়তা। দেখা যাক ভোটের পর কি হয় ফলাফলে সেখানে। তবে বাংলাদেশে বিএনপির দিকে বেশি ঝুঁকছে যা মানুষ বোঝা বেশি যাচ্ছে। ঝুঁকছে না? হ্যাঁ, আচ্ছা, সংখ্যালঘুদের অবস্থা বলুন। আপনি তো বায়োলজিক্যালি হিন্দু, তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষ কেমন আছে বা আপনারা কেমন আছেন, বা সংখ্যালঘু কেমন ছিলেন রাদার গত 1-1.5 বছর? হ্যাঁ, সংখ্যালঘুদের কথা বলতে গেলে অবশ্যই বলবো সংখ্যালঘুরা আগেও নির্যাতিত হয়ে আসছে। সংখ্যালঘুরা আওয়ামী লীগের আমলে যে খুব ভালো ছিল তেমনটা নয়, আওয়ামী লীগের আমলে অনেক সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তো এই ইন্টারিমের আমলেও সেটা দেখা গেছে। অনেকগুলো আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে কিছু প্রবলেম হয়েছে। আবার নতুন যে সরকার থাকবে তার প্রতি আমার এরকম মানে কামনা থাকবে যে তারা যেন সংখ্যালঘুদের নিরাপত্তাটা একটু সিকিউর করে, না, সবাই সমানভাবে চলতে পারে। আপনার পরিবারের উপর কি কোনো আক্রমণ হয়েছে? না, আমার পরিবার কখনো আক্রমণ হয়নি। আমাদের এলাকার আশপাশে আমি দেখেছি যে আমাদের এদিকে ভালোই এসেছিল, কিন্তু রিসেন্টলি ময়মনসিংহে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, দেখেছেন তো। আচ্ছা, এই যে ভোটে হচ্ছে, এই ভোটে কি মনে হয় সংখ্যালঘুরা কার দিকে ভোট দেবে? সংখ্যালঘুরা অবশ্যই ভোট যার ব্যক্তিগত বিষয় দেবে, এক্স্যাক্টলি বলা যায় না কে কাকে দিচ্ছে, কিন্তু সংখ্যালঘুরা যে জামাতে একজন সংখ্যালঘু প্রার্থী আছেন, আবার বিএনপিতেও কিছু কিছু আছেন, যেখানে তো সব দিকেই ভোট যাবে, তো বেশি বিএনপির দিকে ঝুঁকতে পারে, মানে যাবে ভোট সংখ্যালঘু। আচ্ছা, আপনি যদি বা ভোটটা দিলেন না, তারপরেও তো যে নতুন গভর্নমেন্ট আসবে সেটা আপনারই সরকার হবে, আপনার দেশের সরকার হবে। আপনি সেই সরকারের থেকে কি চান বা আপনার প্রজন্ম কি চায় এই সরকারের কাছ থেকে? আমি ভোট দিচ্ছি না বলতে আসলে আমি এখানে থাকায় ভোটটা দেওয়া পসিবল হচ্ছে না। হ্যাঁ, ওই পোস্টাল ব্যালটের মাধ্যমে একটা সিস্টেম ছিল, ওটাতে জানতে পেরেছি পরে, সেজন্য। আর পরবর্তী সরকারের প্রতি অবশ্যই আমার এরকম চাওয়া থাকবে, বাংলাদেশের এখন বর্তমান যে প্রেক্ষাপট অনেকটা অগোছালো আছে, সেখান থেকে বাংলাদেশকে একটু গুছিয়ে এগিয়ে যাবে। যেমন নিরাপত্তাটাকে জোরদার করতে হবে, সবাই যেন স্বাধীনভাবে ভালোভাবে চলতে পারে সেদিকে সেটা আগে আসবে। তারপর হচ্ছে উন্নয়ন, সবাই যেন সঠিকভাবে চলতে পারে ভালোভাবে, সেটা দেখতে হবে। কেন এরকম একটা সরকার চান না যে সরকার আপনাকে আপনার পরের প্রজন্মকে আর কলকাতায় পড়তে পাঠাবে না, রাদার কলকাতার থেকে ভালো বিশ্ববিদ্যালয় ঢাকায়, ময়মনসিংহে কিংবা বরিশালে হবে? না, সেটা কলকাতা কেন, বাংলাদেশ থেকে তো সারা বিশ্বে বিভিন্ন দেশে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। কেনই বা যাবে? কেনই যাবে, সেটা এমন কোনো দেশ নেই যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, হয়তো বেটার কিছুর জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটাই আমি মনে করি। আর আমাদের দেশে অবভিয়াসলি ভালো প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, সে আরও ভালো প্রতিষ্ঠান সামনে হবে সেগুলো। আচ্ছা, আরেকটা কথা বলুন, এই যে বাংলাদেশের ইলেকশন হচ্ছে, ইলেকশন পরবর্তী সময়, মানে এই সময় করে নতুন করে কোনো অরাজকতার সৃষ্টি হচ্ছে? এবং আরেকটা জিনিস আমি জানতে চাই, যে যখন আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খবরের কাগজ, রাজনৈতিক মঞ্চ, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে বাংলাদেশি দেখলেই পিটানো হচ্ছে, মারা হচ্ছে, প্রায় মেরে ফেলা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন মহারাষ্ট্র, কখনো উড়িষ্যা, এই রাজ্যগুলোতে। তো আপনি সত্যিকারের বাংলাদেশি হয়ে ভারতবর্ষে আসার পর এই ধরনের কোনো ঘটনা ফেস করেছেন? না, আমি এখানে বাংলাদেশ হিসেবে আলাদা যে হয়ে কোনো কিছু এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি, বা আলাদা করে কেউ দেখে না, আমি এখানে সিকিউরিটি আছি সেটা। তবে এখানকার মিডিয়ার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনেক বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক গুজব ছড়ায়, বা কিছু কিছু, সবাই না, যেগুলো টেলিভিশন মিডিয়া। হ্যাঁ, টেলিভিশন মিডিয়াতে আমি দেখতে পেয়েছি এরকম। বাংলাদেশে
কিছু হয়, কিন্তু তার মানে যে যেরকমটা সবটা পুরোপুরি হয় চড়া না। সবটা কিন্তু এরকম না। একটু সঠিকটা যাচাই করে তারপর সেটা এবং আপনারা এই যে প্রকাশ টেলিভিশনের করবেন। গুজব, এর এফেক্টটা বাংলাদেশের মানুষের ওপর পড়ে। হ্যাঁ, অবশ্যই পড়বে না কেন? আপনি যেটা হচ্ছে না সেটা যদি বলে বেড়ান তাহলে সেটার একটা নেতিবাচক প্রভাব থাকে। সেটা তখন ওখানে যে সংখ্যালঘুরা তাদের উপরই পড়বে। আচ্ছা, হাসিনা পরবর্তী, আমার একটা শেষ প্রশ্ন, হাসিনা পরবর্তী সময় মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, এবং মোহাম্মদ ইউনূসের আমলে অনেক খারাপ ঘটনা ঘটেছে। আমরা দেখেছি প্রথম আলোর অফিস ভাঙচুর হয়েছে, ডেইলি স্টার ভাঙচুর হয়েছে, ছায়ানট, উদীচী ভাঙচুর হয়েছে, মব নেমেছে গোটা বাংলাদেশে, সব দেখেছি। সব খারাপের মাঝে মোহাম্মদ ইউনূসের মতো একটা নোবেলজয়ী বাঙালি বাংলাদেশকে কি ভালো কিছু দিতে পারলো, বা এই গভর্নমেন্ট এমন কিছু দিতে পারলো যা সুদূর প্রসারী প্রভাব পড়ে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে? সেটা আসলে উনি যে কম সময় ছিলেন তার উপর কি প্রভাব পড়বে পরবর্তীতে, সেটা থেকে বড় কথা হচ্ছে এই কয়েক মাসে অনেক নেতিবাচক প্রভাবটা বেশি পড়েছে। হ্যাঁ, হয়তো উনি কিছু উন্নয়ন নেতিবাচক তো আমি নিজেই বললাম সব করে, ইতিবাচক একটা দুটো বলুন। কিছু কাজ ইতিবাচক হলো কি? কি ওনার কাজ আমি তেমনভাবে যেমন ওনার একটা কাজ ডিসিশন আমি বলতে শুনলাম পারি যে দুবারের বেশি প্রধানমন্ত্রী একজন আর থাকতে পারবে না। না। এই সেটা যদি হ্যাঁ ভোটে জয় হয় তাহলে সেটা বাস্তবায়ন হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি থাকতে পারবে থাকতে না। পারবে না। কিন্তু সেটা হচ্ছে নির্বাচনের পর বোঝা যাবে। হ্যাঁ ভোট না ভোট দুটো আছে এবার। হ্যাঁ, আর বাংলাদেশে আর 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 কোনো ডিসিশন যেটা ভালো কাজ হয়েছে? যেমন আমি আপনাকে বলছি, আমি নিজে জুলাই অভ্যুত্থানের সময় গেছি, আমি মিরপুরের বাজারে দেখেছি কাঁচা লঙ্কা ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি আজকে ইন্টারভিউটা করার আগে গুগলে দেখেছি কাঁচা লঙ্কা ৬০ থেকে ৮০ টাকা বা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এটাও তো ঠিক, মানে জিনিসপত্রের দাম তো কমেছে। জিনিসপত্রের দাম কমার তেমন কিছু আমি লক্ষ্য করিনি। তুলনামূলক দেখতে পেলে দেখা যায়, এই দেখুন এখানেও ওখানে আপনি মিলিয়ে দেখতে পারেন জিনিসপত্রের দাম বাংলাদেশে একটু বেশি মনে হয়। আর এই বাজার মূল্যটা ডে বাই ডে ইনক্রিজ করছে। বা বাড়ছে আরো। হ্যাঁ। মানে কোনো লাভ হয়নি সেক্ষেত্রে। না, সেক্ষেত্রে তেমন দেখা যায় না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, ভারতবর্ষ নিয়ে, ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক বা দুঃসম্পর্ক, এই নিয়ে কি মতামত আপনার? বাংলাদেশের সরকারের বা ভারত সরকারের, দুই সরকারকেই কি বলতে চান? মানে দুটো দেশ কিভাবে আরেকবার ভালোভাবে থাকতে পারবে, ইছামতি, মেঘনা, পদ্মা একসাথে কিভাবে বাঁচতে পারবে? কারণ সবাই আমরা বাঙালি, আমার নিজেরই পূর্বপুরুষ ওই দেশে থাকে বা ছিল। এইটা কিভাবে কি চান? সেক্ষেত্রে আমি বলবো দেখুন, এই দক্ষিণ এশিয়ার মাঝে দুটি প্রতিবেশী দেশ পাশাপাশি আছে, একসাথে চলতে হবে। হ্যাঁ, সুসম্পর্ক বজায় রাখতে হবে। সেখান থেকে এম, যেগুলো দেখা যায় ভারত বিদ্বেষী বা এখানে বাংলাদেশিদের প্রতি যদি কোনো বিদ্বেষ। বিদ্বেষ থাকে এই সেগুলোকে কয়েকদিন আগে দেখলাম নিজেদের মাঝ থেকে মুস্তাফিজুরের জন্য খেলা বন্ধ হয়ে গেল, মুস্তাফিজুরকে ফিরে যেতে হলো, আইপিএলে খেলতে পারলো না। হুম, আহ, শাহরুখ খানকে গাদ্দার বলা হচ্ছে। আবার ওদিকে বাংলাদেশ খেলতে চাইলো না ভারতের সাথে বলে টি-20 বিশ্বকাপই বয়কট করে দিল। এই যে একটা অরাজকতার পরিস্থিতি, দুটো দেশ একসাথে ছিল এক সময়, এক দেশ আরেক দেশকে হেল্প করেছে স্বাধীনতার জন্য, সব কিছুর মাঝে আজকে যে অরাজকতার পরিস্থিতি, এইটা বর্তমান যে পরিস্থিতি সেখানে তো আসলে ৭১কে নিচু করে দেওয়া হচ্ছে এমন। হ্যাঁ, ৭১কে মানুষ ভুলে যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আসলে ৭১ আমাদের বেস। সেখান থেকে দেখলে ৭১-এ ভারত আমাদের হেল্প করেছে অনেক কিছু। শরণার্থী শিবিরে, সরাসরি যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, সেদিক থেকে ভারতের প্রতি কৃতজ্ঞতা থাকবে। তবে এখন যে যুগ সেখানে সবাইকে একসাথে সমানভাবে চলতে হবে, এগিয়ে যেতে হবে। সেই কারো প্রতি বিদ্বেষ মনোভাব রাখা সেটা আমাদেরকে আরও পেছনের দিকে ঠেলে দেবে। আমাদের পড়শি দেশ বাংলাদেশের মানুষ আরেকবার গণতন্ত্রের পক্ষে সওয়াল করছে। একটা বিরাট অংশের মানুষ ভোট দিচ্ছে না, যেমন ঠিক তেমন এটাও ঠিক, বহু বছর পর বাংলাদেশে ভোট হচ্ছে, গণতন্ত্রের উৎসব হচ্ছে, যে উৎসব আমরা আমাদের দেশে দেখতে অভ্যস্ত। আবার এটাও ঠিক, আমাদের দেশে বহু মানুষ ভোট দিতে পারেন না। যাই হোক না কেন, সব মিলিয়ে নির্বাচনের একটা দুর্দান্ত আবহাওয়া বাংলাদেশ জুড়ে, বাঙালির মননে নির্বাচন। তো সেই আবহে আমরা সুকুমারের সাথে কথা বললাম, জানার কিছুটা চেষ্টা করলাম, হয়তো কিছুটা পারলাম কিংবা পারলাম না। বাংলাদেশ এর পরবর্তীকালে কোন দিকে এগোবে, কারা ক্ষমতায় আসবে, তার দিকে আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন। আমি পঞ্চানন, ক্যামেরায় দীপ।